পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা, ইরানে বৃহৎ সামরিক মহড়া শুরু। এরপরে জানাবো সিরিয়া ও লেবানন সীমান্তের অবকাঠামোয় হামলা ইসরায়েলের। এদিকে যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করলেন কাতারের প্রধানমন্ত্রী। জানিয়ে দিব একতরফাবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে ইরান ও চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 85। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা, ইরানে বৃহৎ সামরিক মহড়া শুরু। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ঘোষণা করেছেন যে বিদেশি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের অভ্যন্তরে 7টি আমেরিকান, কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান সামরিক কোম্পানি এবং তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হবে এবং চীনের সমস্ত সংস্থা ও ব্যক্তিদের এই সংস্থাগুলোর সাথে লেনদেন, সহযোগিতা কিংবা অন্যান্য কার্যক্রম চালানো থেকে বিরত রাখা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে তার দেশের বিরুদ্ধে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধে মিথ্যাচারের কথা উল্লেখ করে বলেছে, শনিবার থেকে শুরু হওয়া একের পর এক মহড়া চালানোর মাধ্যমে শত্রুরা ইরানের শক্তি প্রত্যক্ষ করছে। এদিকে গাজার সমর্থন ব্রাইটনেটদের হৃদয়ে রয়েছে বলেও মন্তব্য। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের বিভিন্ন শহরের জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এবার তারা গাজার পরিস্থিতির ব্যাপারে ব্রিটেন সরকারের উদাসীনতার বিরুদ্ধে বিভিন্ন প্রতীক ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছে। 2024 সালের শেষ শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিবাদ আন্দোলনে ব্রাইটন শহরের একটি প্রধান রাস্তার পাশে কয়েক ডজন বাড়ির জানালা থেকে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করা হয়। সিরিয়া ও লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া লেবানন সীমান্তের জনতা গ্রামের কাছে হিজবুল্লাহর একটি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। জানা গেছে অবকাঠামোটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহৃত হতো। শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আজ সকালে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়া লেবানন সীমান্তের জনতা ক্রসিং এ সিরিয়া হয়ে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত অবকাঠামোতে হামলা চালিয়েছে। হামলাগুলো সিরিয়া বা লেবাননকে লক্ষ্য করে করা হয়েছে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে লেবাননের সেনাবাহিনী লেবাননের সার্বভৌমত্ব হামলা এবং দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রাম ধ্বংস করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার ঠিক একদিন পর এই হামলা চালানো হলো। জনতার কাছে কোনো সরকারি ক্রসিং পয়েন্ট নেই, তবে অঞ্চলটি অবৈধ ক্রসিং এর জন্য পরিচিত। লেবাননের দক্ষিণ অঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সৃষ্টি অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহর হাতে অস্ত্র যাওয়া ঠেকানো। গত মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর সাথে 1 বছরের বেশি সময় ধরে স্থল ও বিমান যুদ্ধে লিপ্ত ছিল। সামরিক বাহিনী জানায়, সিরিয়া থেকে লেবাননে অস্ত্র চোরাচালান বন্ধ করতে এবং হিজবুল্লাহকে অস্ত্র চোরাচালানের রুট পুনঃপ্রতিষ্ঠা থেকে বিরত রাখতে আইডিএফ এর প্রচেষ্টার একটি অতিরিক্ত অংশই এই হামলা। যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে নেতৃত্ব দেন দেশটির সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়া। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। শেখ মোহাম্মদ বিন কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রকাশ্যে মধ্যস্থতা প্রতিক্রিয়ায় জড়িত হওয়া তাৎপর্যপূর্ণ। গত কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে। কাতারের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের সময় গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতিগুলো পর্যালোচনা করা হয়েছে। চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন একটি স্পষ্ট এবং ব্যাপক চুক্তি নিশ্চিত করার জন্য প্রতিক্রিয়া এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়। কাতারের প্রধানমন্ত্রী আরো বলেন, ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে, এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে সেটা হয়
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, আরব আমিরাত গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য কয়েক মাস ধরে ব্যর্থ আলোচনা চালিয়েছে। গত নভেম্বর মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানায় কাতার। ডিসেম্বরে যুদ্ধবিরতির আলোচনা আবারও ফেরার ঘোষণা দেয় দেশটি। এরপরই কাতারের পক্ষ থেকে হামাসের সঙ্গে বৈঠকের বিষয়টি জানা গেল। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। সাম্প্রতি সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি তারা। একতরফাবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে ইরান ও চীনের সোনালী অর্ধশতক পার শিরোনামে একটি নিবন্ধনে লিখেছে বেইজিংয়ে পৌঁছে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। রাজধানী বেইজিংয়ে আব্বাস আরাকচি সফরের কারণ হিসাবে বলেছেন, এর মূল লক্ষ্যই হল আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে পরামর্শ করা এবং এটি একটি দ্বিপাক্ষিক আলোচনা। দুই দেশের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এখনো আছে। বিভিন্ন বিষয়ে আমাদের অভিন্ন চিন্তাধারা অব্যাহত রাখাটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে আমরা সব আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পরিস্থিতি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। নতুন বছরে আমাদের পারমাণবিক আলোচনা এবং একটি পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে আমাদের আরও পরামর্শ করতে হবে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 85। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে 85 জনে দাঁড়িয়েছে। বিমানটিতে 181 জন আরোহী ছিল বলে জানা গেছে, যাদের মধ্যে 175 জন যাত্রী এবং 6 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ফ্লাইটটি। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, 85 জন নিহত হয়েছে। প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপো। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ সাংমু উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যেই দুজনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি আরও জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সঙ্গে সংঘর্ষে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি দেওয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। এরপর সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।